মুভি শুরু হয় আমাদেরকে একটি হোটেল রুমের সিন দেখিয়ে, যেখানে আমরা এই ড্রামার ফিমেল লিডকে দেখতে পাই। তার নাম জিজি। জিজি ঘুম থেকে ওঠার পর নিজের পাশে একজন মেন মডেলকে দেখতে পাই। জিজি রাতের কথা মনে করে। একজন মেল মডেলকে জিজির ফ্রেন্ড জিজির জন্য ঠিক করেছিল, যাতে করে জিজি এনজয় করে নিজের মনটা ঠিক করতে পারে। কারণ ওই দিন রাতে জিজির 28তম বার্থডে, আর ওই দিনই জিজির বয়ফ্রেন্ড জিজির সাথে ব্রেকআপ করে নেয়। বেচারির তো মনটাই ভেঙে যায়। এই কারণে ওকে খুশি করার জন্য একজন মেল মডেলকে হায়ার করা হয়। এখানে জিজি মেল মডেলকে দেখার পর মনে মনে বলে, বডি দেখে অনেকটাই বেশি তো হট মনে হচ্ছে, তাহলে দেখতেও হ্যান্ডসাম হবে। আর এখানে মেল মডেল নিজের ফেসটা মাস্ক দিয়ে ঢেকে রেখেছিল, তাই জিজি ফেসে দেখতে চায়। আবার বলে যে না, তার এরকমটি করা একদমই ঠিক হবে না। তাই তো জিজি তখন তাড়াতাড়ি করে উঠে পড়ে আর মেল মডেলের জন্য কিছু টাকা রেখে দেয়, দেন এখান থেকে চলে যায়। এরপরে আমাদের হিরো ঘুম থেকে উঠে পড়ে। তার নাম হচ্ছে ইয়ানজি। ইয়ানজি কোনো মেল মডেল নয়, বরং সে তো অনেক বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট। ইয়ানজির সেক্রেটারি ভিতরে চলে আসে। ইয়ানজিকে বলে, মনে হয় সবকিছু আপনার প্ল্যান মতনই হয়েছে। আসলে ইয়ানজি তো প্ল্যান করে ওখানে মেল মডেল হয়ে গিয়েছিল জিজির কাছে। তবে এমনটি কেন করেছে এটা আমরা একটু পরেই জানতে পারবো। এখানে সেক্রেটারি জিজ্ঞাসা করে, বস আপনি ওই মেয়েটিকে কিভাবে চেনেন যার জন্য আপনি এইসব কিছু করছেন? ইয়ানজি বলে, ওই মেয়েটিকে আমি 10 বছর ধরে ভালোবাসি, তাই ওর জন্য তো আমাকে এইসব কিছু করতেই হবে। আর আমাদেরকে 10 বছর আগে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে ও যখন কলেজে পড়তো আর বাকি কিছু স্টুডেন্ট ইয়ানজিকে বুলিং করতো, তখন ওখানে এসেছিল জিজি। ইয়ানজির হয়ে বাকি সকল স্টুডেন্টদেরকে অনেক বেশি বকা দেয় আর ইয়ানজিকে সাপোর্ট করে। জিজির এরকম অ্যাটিটিউড ইয়ানজির কাছে অনেক বেশি ভালো লেগে যায়। তখন থেকে জিজিকে লাইক করে ইয়ানজি। আর জিজি হচ্ছে ইয়ানজির বড় সিস্টারের বেস্ট ফ্রেন্ড, সেই জন্য তো আরো ভালোভাবে ওদের দুজনেই সব সময় দেখা হতো। কিন্তু এটা জানে না জিজি যে ইয়ানজি ওকে লাইক করে। ইয়ানজি 10 বছর পর এখন অনেকটাই বেশি পাওয়ারফুল একজন বিজনেসম্যান হয়েছে। মানে ও যদি কোনো কথা বলে ওইটা সাথে সাথে বাকি সবাই করে দিতে বাধ্য হয়। এখন ইয়ানজি বলে, ছোটবেলায় জিজি সবসময় আমাকে সাহায্য করেছে, আমাকে প্রোটেক্ট করেছে, তাই এখন আমি সবার হাত থেকে জিজিকে প্রোটেক্ট করব। পরের সিনে জিজিকে দেখানো হয়। জিজি এখন ভালো একজন ফেমাস অ্যাক্ট্রেস ছিল, তাই জিজিকে আশেপাশে সবাই অনেকেই চেনে। জিজির ম্যানেজার এখানে জিজিকে বলে, কাল রাতে আমি তোমার জন্য মেল মডেলকে হায়ার করেছিলাম, তুমি তার সাথে কেমন এনজয় করতে পেরেছো? তো আমরা বুঝতে পারি যে জিজির ম্যানেজারই জিজির জন্য ওই দিন রাতে মেল মডেলকে হায়ার করেছে। এখানে জিজি বলে, হ্যাঁ মোটামুটি ভালো ছিল, আমি ভালো এনজয় করতে পেরেছি। ম্যানেজার বলে, আমি জানতাম যে তুমি এনজয় করবে। দেন নিজে আবার এখানে জিজিকে একটু ট্রেস করতে শুরু করে দেয় যে তুমি কাল রাতে কিরকম এনজয় করেছো আমাকে বলতে পারবে? এখানে জিজি তখন কাল রাতে ও যে ইয়ানজির সাথে রোম্যান্স করেছে ওইটার কথা মনে করে। এরপরে ম্যানেজারকে বলে, এইসব কথা বলা বন্ধ করো। ম্যানেজারকে কাজের কথা বলতে বলে। এদের উপরে কেউ নজর রাখছিল, এটা অন্য কেউ না, ইয়ানজি। মানে ইয়ানজি সবসময় জিজিকে দেখার জন্য, জিজি কোথায় থাকে কোথায় কি করে এইসব কিছু জানার জন্য সব জায়গায় একটি করে সিসিটিভি লাগিয়েছে, যাতে করে সবসময় জিজিকে নিজের চোখের সামনে রাখতে পারে। তখন ইয়ানজির সিস্টার ইয়ানজিকে ফোন করে বলে, আজ রাতে তুই আমার সাথে দেখা করতে আসবি, আর ওকে একটি বারে আসার কথা বলে। এতে ইয়ানজি রাজি হয়ে যায়। এরপরে বাইরে দেখানো হয় জিজিকে। এখানে মাস্ক পরে এসেছে। তখন একজন ওয়েটারের হাত থেকে ওয়াইনের গ্লাস এখানে জিজির উপরে পড়তে নিচ্ছিল, বাট তখনই একদম ইয়ানজি হিরোর মতন করে এন্ট্রি নেয়, জিজিকে তো ওখান থেকে বাঁচিয়ে নেয়। তখন জিজি এখানে ইয়ানজিকে এক নজরে দেখতে থাকে। ইয়ানজিকে ওর কাছে অনেকটাই বেশি হ্যান্ডসাম আর হট মনে হয়। তবে একটু পরে ওখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। এরপরে একটি রুমের ভিতরে চলে আসে, আর এখানে আমরা ওর বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাই। তার নাম ন্যানি, আর ন্যানি হচ্ছে ইয়ানজির সিস্টার। জিজি এখানে ন্যানিকে বলে, তুই জানিস আমি এখানে আসার সময় বাইরে একটি হট আর হ্যান্ডসাম ছেলের সাথে ধাক্কা খেয়েছিলাম। ছেলেটি অনেক বেশি হট, বাট এইটা তো ও জানে না ওই ছেলেটিই হচ্ছে বেস্ট ফ্রেন্ড। ভিডিওটির এই পর্যায়ে ছোট্ট একটি বিজ্ঞাপন দেওয়ার জন্য তোমাদের সবাইকে সরি বলছি। তোমরা চাইলে এই বিজ্ঞাপনটি স্কিপ করে মূল ভিডিওতে আবারও যেতে পারো। তোমার প্যাশনকে এবার রূপান্তর করো রিয়েল ক্যাশে, জেতার জন্য সেরা একটি প্ল্যাটফর্ম। তুমি স্পোর্টসে এক্সপার্ট হও বা একদম নতুন, এই অ্যাপে প্রতিদিন সহজেই খেলতে পারবে এবং বড় অঙ্কের টাকা জিততে পারবে। এই অ্যাপে কোনো অভিজ্ঞতার দরকার নেই, সবাই খেলতে পারবে ও জিততে পারবে। তাৎক্ষণিক আকর্ষণ, ম্যাচ রেজাল্ট, ট্রাস্ট, কোর্স সহ আরও অনেক কিছু প্রেডিক্ট করতে পারো। দ্রুত ও ঝামেলাহীন পে আউট, ইউপিআই, ফোনপে, গুগল পে ইত্যাদি। 100% সুরক্ষা, দারুণ সব বোনাস, সবসময় কিছু না কিছু লক্ষ্য করার মতন অফার, 24 ঘন্টায় 7 দিন কাস্টমার সাপোর্ট, সবসময় তোমার পাশে। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড ড্রামা SSJ ব্যবহার করো।
মাত্র ৩০০ টাকা ডিপোজিট করে পেয়ে যাবে 40% পর্যন্ত ক্যাশব্যাক এবং ওয়েলকাম বোনাস 40,000 পর্যন্ত। যত বেশি দিন খেলবে তত বেশি ক্যাশব্যাক পাবে। মিস করো না, রিয়েল টাকা, রিয়েল মজা, রিয়েল ফার্স্ট। পিন করা কমেন্টে ক্লিক করো, আমার প্রোমো কোড ড্রামা SSJ কপি করো আর এক্ষুনি গিয়ে সাইন আপ করে নাও। ইয়োর গেম, ইয়োর রুলস, ইয়োর উইন। ন্যানি বলে, তুই এখন আমার কষ্টের কথা শোন। আমি জানতে পেরেছি যে আমার ব্রাদার বিদেশ থেকে পড়াশোনা করে এখানে ফিরে এসেছে, কিন্তু দেখ এখন পর্যন্ত আমার সাথে দেখাও করতে আসেনি। আমার বার্থডেও চলে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাকে একটি গিফটও দেয়নি। ও যদি আমার সামনে আসে তাহলে তোকে আমি মেরেই ফেলবো। তখন দুই বেস্টের ভিতর এইসব কিছু নেই, কথাবার্তা হতে থাকে আর এনজয় করছিল একে অপরের সাথে। তখনই ভিতরে ইয়ানজি চলে আসে, যাকে দেখার পর এখানে জিজে তো একদম পুরো শকড হয়ে যায়, কারণ ও তো জানতোই না যে বাইরে যে ছেলেটির সাথে ধাক্কা খেয়েছে, যাকে হট আর হ্যান্ডসাম বলছে, সে আসলে তার বেস্ট ফ্রেন্ডের ছোট ভাই হবে। এরপরেও দুজনে একে অপরের সাথে এমন ভাবে কথা বলে যেন এটাই তাদের দুজনের প্রথম দেখা। আর এখানে তো সুযোগ পাওয়ার সাথে সাথে ইয়ানজি জিজিকে হাক করে নেয়। জিজিকে বলে যে আমি যেখানে পড়াশোনা করেছি বিদেশে, তারা যদি কারোর সাথে প্রথম দেখা করে তো এরকম ভাবে একে অপরকে হাক করে নেয়। তবে এটা তো ন্যানের কাছে একদমই সহ্য হয় না, বুঝতে পারে যে ওর ভাইয়ের মাথায় শয়তান একটি প্ল্যান রয়েছে, তাই দূরে সরিয়ে দেয় জিজির কাছ থেকে। যদিও জিজি এই হাকেতে কোনো কিছু মনে করে না। এরপরে তাদের তিনজনের ভিতরে পার্টি করা শুরু হয়ে যায়, যেখানে ওরা অনেক বেশি ড্রাঙ্ক করতে থাকে আর পাগলের মতন দুই বেস্টে এখানে ডান্স করতে থাকে। তবে ইয়ানজি নিজের সিস্টারকে রেখে বারবার জিজির কাছে চলে যাচ্ছিল জিজির কেয়ার করার জন্য। জিজি অনেকটাই বেশি ড্রাঙ্ক হয়ে যায়। তখন এখানে ন্যানি জিজ্ঞাসা করে তার ব্রাদারকে যে তুই এখানে জিজির এত বেশি কেয়ার কেন করছিস? এমন তো নয় যে তুই আসলে জিজিকে প্রথম দেখাতেই জিজির উপরে ক্রাশ খেয়েছিস। এখানে ইয়ানজি বলে, আমি জিজির উপরে ক্রাশ খাইনি, বরং আমি জিজিকে ভালোবাসি। ন্যানি তো পুরাই অবাক হয়ে যায়, তোর মাথা ঠিক রয়েছে? এটা তুই কিভাবে বলতে পারিস? তুই জানিস না যে জিজি তোর থেকে 6 বছরের বড়? ইয়ানজি বলে, আমি সবই জানি, আর আমি 10 বছর ধরে জিজিকে লাইক করি, তাই আমি তো জিজিকে ছাড়া অন্য কাউকে বিয়েই করবো না, শুধুমাত্র জিজির সাথেই থাকবো। ন্যানি তো বলে, আমার মনে হয় তুই কোনো মেডিসিন খেয়ে এখানে এসেছিস আর এইসব ফালতু কথাগুলো বলছিস, এটা কিছুতেই সম্ভব হবে না। ইয়ানজি বলে, তুমি ভালো করেই জানো যে আমি আসলে কি কি করতে পারি আর আমার কতটা বেশি রাগ রয়েছে। এখানে ন্যানি তখন বলে, আমার মনে হয় তোর মাথা সত্যিই খারাপ হয়েছে। আর এখানে তো একদমই চাচ্ছিল না যে ওর ব্রাদার জিজির সাথে এরকম কোনো কিছু করুক। আসলে জিজি বারবার সবার কাছ থেকে শুধু হার্ড হয়েছে, তাই চায় না যে আবার ইয়ানজির সাথে থাকার পর আবার হার্ড হোক, তাই তো এটা একদমই অ্যাকসেপ্ট করতে চাচ্ছিল না। এরপরে ইয়ানজি জিজিকে নিজের কোলে করে ওখান থেকে কারের ভিতরে নিয়ে আসে, যেখানে ও জিজিকে এরকম ভাবে দেখতে থাকে। জিজি অনেকদিন ড্রাঙ্ক অবস্থায় ছিল। ইয়ানজি জিজিকে কিস করার জন্য এগিয়ে যেতে থাকে, বাট জিজি ওকে দূরে সরিয়ে দেয়। এরপরে জিজি ইয়ানজির কারের ভিতর থেকে ওই মাস্কটি বের করে, যেটা কিনা ওই দিন রাতে পরেছিল ইয়ানজি। ওর কাছে মেল মডেলকে ইয়ানজির মতন লাগতে শুরু করে, তাই জিজ্ঞাসা করে, এটা তোমার কাছে কি করছে? ইয়ানজি বলে, এটা তো আমি রাস্তায় পড়ে পেয়েছি, তাই নিজের কারে রেখেছি। তখন জিজি বলে, আচ্ছা এই ব্যাপার। আর কোনো কিছু এখানে জিজি ওকে বলতেই পারে না ড্রাঙ্ক থাকার কারণে। পরের দিন সকালে জিজি তার বাড়িতে ছিল। এখানে আমরা জিজির সেক্রেটারিকে দেখতে পাই, জিজির জন্য হ্যাঙ্ক ওভার স্যুপ বানিয়ে নিয়ে আসে আর জিজির অনেক কেয়ার করে। তবে একটি প্রবলেম হয়ে যায়, হঠাৎ করে মিডিয়াতে কেউ একজন জিজির সাথে একটি অচেনা ছেলের ছবি পোস্ট করে, আর যেগুলো অনেক ভাইরাল হতে থাকে। অন্যদিকে ইয়ানজির কাছে যখন এই খবরটা চলে আসে, তখন তো ইয়ানজি বলে দেয় যত তাড়াতাড়ি সম্ভব যেন ওই সব ছবিগুলো মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয় আর কোথাও যেন কোনো ছবি না থাকে। আমরা এরপরে জিজির কাজের জায়গা দেখতে পাই। এখানে একটি মেয়ে এসে জিজির ওপরে চিৎকার করে আর জিজিকে বকা দিচ্ছিল। ভিডিওর মাধ্যমে এই সব কিছু ইয়ানজি দেখতে পায়, তাই ওর ফ্রেন্ডদেরকে বলে, এখন তোমরা সবাই আমাকে সাহায্য করবে। ইয়ানজি নিজে জিজির সামনে গিয়ে জিজির সাহায্য করবে না। আর এখানে আমরা ওর একজন অ্যাক্টর ফ্রেন্ডকে দেখতে পাই, যে কিনা ওইসব মিডিয়া আর ড্রামাতেই কাজ করে থাকে, তাই বলে যে তুমি ওখানে যাবে আর আমার হয়ে জিজিকে সাহায্য করবে, তবে হ্যাঁ জিজির কাছ থেকে একটু দূরেই থাকবে। এরপরে আবার জিজিকে দেখানো হয়। আসলে এই মেয়েটি এখানে জিজিকে বলে, তুমি যদি আজ ফটোশ্যুট করতে চাও তাহলে আমি তোমাকে যেরকম ড্রেস পরতে বলবো এরকম ড্রেসগুলো পরে ফটোশ্যুট করবে। কিন্তু জিজি এরকম কোনো কিছু পরতে রাজি হয় না, কারণ এইসব ড্রেস অনেকটাই বেশি খোলামেলা ছিল। তাই জিজি মানা করে চলে যেতে নেবে, তখন আরেকজন অ্যাক্ট্রেস এখানে আসে। মেয়েটির নাম হচ্ছে জিয়া, আর ওর সেক্রেটারি এখানে জিজিকে অপমান করার জন্য আসে। জিজিকে বলে, আজ তো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক বেশি ইনোসেন্ট, তবে তুমি এরকম একদমই না। রাতের পিঙ্কগুলো দেখোনি? রাতে ছেলেদের সাথে নাইট স্পেন্ড করো আর দিনে কিনা এরকম ইনোসেন্ট সাজার অ্যাক্টিং করো।
জিজিও কোনো অংশে কম না, মেয়েটিকে বলে ভুলে যেও না আমি তোমার একটি সিক্রেট কথা জানি যে তুমি এখানে কাজে পাওয়ার জন্য আসলে কি কি করেছো। তো বোঝাই যাচ্ছে যে মেয়েটি এখানে কাজ করার জন্য ও জিজির ওপরে যেরকম অপবাদ দিয়েছে ওটা ও নিজেই করেছে। এইসব কিছুর কারণে জিয়া এখানে জিজির উপরে রেগে যায়। জিজিকে বলে তোমার সাহস কিভাবে হয় আমাকে নিয়ে এরকম ভাবে কথা বলো। তখন এখানে ইয়ানজির ফ্রেন্ড শিন চলে আসে, আর শিন অনেকটাই বেশি ফেমাস ছিল। মেয়েটি তো খুশি হয়ে শিনের সাথে কথা বলতে যায়, তবে গার্ডরা ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। শিন এখানে মেয়েটিকে বলে যে তুমি কিভাবে জিজিকে অপমান করতে পারো, আর এখানে ও জিজিকে সাপোর্ট করার জন্য এসেছে। ইয়ানজি তো ওকে প্রথমে বলে দিয়েছে যে ওই মেয়েটিকে যেন আর কখনোই আমরা মিডিয়াতে কাজ করতে না দেখি, মানে ওকে মিডিয়া থেকে বের করে দেওয়ার আদেশ দিয়েছে। আর এখানে শিনকেও সেরকম কাজই করতে হয়। যখন এটা বুঝতে পারে জিয়া তখন পায়ে পড়ে যায় জিজিকে বারবার সরি বলে আমি এরকম কথা আর কখনোই বলবো না। কিন্তু এখানে বলেন জিজি তুমি যেহেতু প্রথমে এটা শুরু করেছো তাহলে এখন দেখো বুলিং হতে কেমন লাগে। আর আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ তুমি এইটারই যোগ্য ছিলে। এখন তুমি তোমার পাপের শাস্তি পাচ্ছ। শিন এরপরে গার্ডদেরকে আদেশ দেয় এখান থেকে ওদের দুজনকে বের করে দেওয়ার জন্য। এরপরে জিজি খুশি হয়ে যায় যে হঠাৎ করে শিন ওকে সাহায্য করেছে, তাই খুশি হয়ে শিনকে নিজের সাথে ডিনার করার অফার করে। শিন রাজি হতে নেবে, বাট তখনই ইয়ানজি ওকে ফোন করে মনে করিয়ে দেয় জিজি শুধুমাত্র আমার জিজির কাছ থেকে দূরে থাক। তো এখানে সিসিটিভি ক্যামেরা দেখতে পায়, তাই সাথে সাথে এখানে জিজিকে বলে সরি আমি তোমার সাথে কোনো ডিনারে যেতে পারবো না, কারণ শিনের কাছে শিনের জীবনটা আগে। তো জিজি ওখানে গুড বাই বলে দেয় শিনকে। এরপরে জিজিকে তার ম্যানেজারের সাথে দেখানো হয়। ম্যানেজার বলে ভাবতেও পারিনি যে এই প্রবলেমটি এত তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, আর বুঝতে পারছি না যে কেনই বা হঠাৎ করে শিন এসে তোমাকে সাহায্য করেছে। জিজি বলে তবে যাই হয় ভালোর জন্যই হয়ে থাকে। এরপরে দেখানো হয় মিডিয়াতে যে ছবিগুলো পোস্ট করেছিল ওই সব কিছু অন্য কারোর কথা নয়, বরং জিজের সেক্রেটারির কথাই করা হয়েছিল। সেক্রেটারি চেয়েছিল যেন বাইরে সবাই জিজেকে হেড করতে শুরু করে। তখন এখানে জিজে চলে আসে, জিজেকে দেখার পর দুজনে অবাক হয়ে যায়। জিজির সাথে জিজির ম্যানেজারও এখানে ছিল। সেক্রেটারি তখন অনেক ভয় পেয়ে যায়, ওদেরকে ভুলভাল বোঝাতে শুরু করে দেয় যে এরকম কোনো কিছুই করেনি, বরং এই ছেলেটি ওকে ব্ল্যাকমেল করছে। তবে জিজি তো এখন ভালো করেই জানে যে এই সব কিছু ওর সেক্রেটারি করেছে। তাই ম্যানেজার আর জিজি সেক্রেটারিকে আর একদমই ছেড়ে দেবে না। তাই সেক্রেটারিকে বলে যে তুমি আমাদের সাথে কত বেশি ভালোভাবে ছিলে, তাহলে এমনটি করার কি দরকার। ম্যানেজার ওকে অনেকটাই বেশি হার্ড করে কথা বলে, তাই তো মেয়েটি অনেক রেগে যায়, চিৎকার করে বলে আমি চেয়েছিলাম তোমার মতন একজন ফেমাস অ্যাক্ট্রেস হব, কিন্তু তোমার জন্য আমি এমনটি হতে পারিনি, তাই আমি তোমাকে সব সময় হিংসা করি আর তোমাকে এখান থেকে সরিয়ে দিতে চাই। ম্যানেজার রেগে মেয়েটিকে থাপ্পড় মারে, তোমাকে এখানে চান্স দেওয়া হয়েছিল, বাট তুমি ভালো অ্যাক্টিং করতে পারো না, আর তোমার ওই রকম যোগ্যতা নেই যেটা কিনা জিজির রয়েছে। ম্যানেজার রেগে তখন মেয়েটিকে জিজির অ্যাসিস্ট্যান্টের পদ থেকে ফায়ার করে দেয়। এখন তো মেয়েটি জিজির হাতে পায়ে ধরতে শুরু করে যে আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল আর আমি কখনোই করবো না, প্লিজ আমাকে জব থেকে ফায়ার করো না। তবে এখানে জিজি বলে আমি তোমাকে আর ক্ষমা করতে পারবো না। এখন মেয়েটি নিজে সব কিছুই হারিয়ে ফেলে, আর এই সব কিছু সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখছিল ইয়ানজি। ইয়ানজি তো এখানে একটু খুশি হয়ে যায়, আর ওর সেক্রেটারিও খুশি হয়েছিল যে এখানে দেখছেন জিজির তো অনেকটাই বেশি অ্যাটিটিউড রয়েছে। ম্যানেজার জিজি আবারও তারা চলে আসে, যেখানে ম্যানেজার বলে এই মেয়েটির সাহস কিভাবে হয় তোমার সাথে এরকমটি করে, প্রথমে তো আমাদের সাথে কত ভালো ব্যবহার করেছিল আর আমরা ওকে কত বিশ্বাস করতাম। জিজিকে বলে চিন্তা করো না, এখন আমি তোমাকে দেখে শুনে অনেক ভালো একটি সেক্রেটারি খুঁজে দেব। জিজির কাছে ন্যানির ফোন আসে, ন্যানি বলে জিজিকে তাড়াতাড়ি আমার বাড়িতে আসো, আমি তো দেখেছি ইয়ানজি রুম থেকে বের হচ্ছে না, রুমের ভিতরে নিজেকে বন্ধ করে রেখেছে। ভয় পেয়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে জিজি। এখানে জিজ্ঞাসা করে ন্যানিকে কি হয়েছে আমাকে বলো। ন্যানি বলে ইয়ানজি একটি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিল, তবে ওখানে ও ইন্টারভিউতে পাশ হতে পারেনি, এই কারণে অনেকটাই ভেঙে পড়েছে আর রুম থেকেও বের হচ্ছে না, তুমি প্লিজ ওকে গিয়ে বোঝাও। এখানে তো আমরা ন্যানির কথা শোনার পর এটা ভালো করে বুঝতে পারি এই সব কিছু ইয়ানজি আর ন্যানি তাদের দুজনেরই একটি প্ল্যান, জিজির কাছ থেকে সিম্প্যাথি পাওয়ার জন্য। এরপরে জিজি রুমের ভিতরে এসে দেখতে পায় ইয়ানজি অনেকটাই আপসেট হয়ে বসে রয়েছে আর কান্না করছে। তখন জিজি এসে ইয়ানজিকে বলে তুমি কেন ভেঙে পড়ছো, তুমি সবার থেকে বেস্ট, আর ওকে অনেক বেশি মোটিভেট করতে থাকে। আর এখানে ইয়ানজি তো এমনটাই চেয়েছিল যে জিজি ওর ইনোসেন্ট ফেস দেখার পর ওর ওপরে অনেকটাই ইমোশনাল হবে আর ওকে এরকমভাবে সাপোর্ট করবে, আর ওর প্ল্যানটা এখানে সাকসেসও হয়ে গিয়েছে। পরে জিজি
ইয়ানজিকে নিজের সাথে করে নিয়ে আসে আর ম্যানেজারকে বলে এই ছেলেটিকে আমার সেক্রেটারি রাখলে কেমন হবে। ম্যানেজার তো ইয়ানজিকে দেখার পরে ভাবে যে এই ছেলেটি অনেক বেশি বকা, তাহলে কিভাবে সবসময় জিজিকে প্রোটেক্ট করতে পারবে, তাই ওকে কাজে রাখার জন্য একদমই রাজি হয় না। একটি মেয়ে দৌড়ে আসে ম্যানেজারের কাছে, ম্যানেজারকে বলে একটি গুড নিউজ রয়েছে, অনেক বড় একটি কোম্পানি থেকে অফার এসেছে জিজির জন্য। এটা শোনার পর সবাই অবাক হয়ে যায়। ইয়ানজি বলে আসলে ওই কোম্পানির বসের সাথে আমার একটু ফ্রেন্ডশিপ রয়েছে, তাই মনে হয় এটা আমার জন্য হয়েছে। তখন ম্যানেজার ইয়ানজির ওপরে অনেক ইমপ্রেস হয়ে যায় আর ইয়ানজির খাতিরদারি করতে থাকে, এমনকি জিজিকেই দূরে সরিয়ে দিচ্ছিল। ইয়ানজিকে বলে তুমি আমাকে বলো যে তোমার আর কার কার সাথে এরকম ফ্রেন্ডশিপ রয়েছে, আমাদের জন্য অনেক সুবিধা হবে। তখন তো যে জোর করে ম্যানেজারকে এখান থেকে বের করে দেয়। এরপরে ইয়ানজিকে জিজি তার নিজের কাছে আসতে বলে, ইয়ানজিও জিজির অনেকটাই কাছে চলে আসে। যখন ইয়ানজিকে নিজের এত বেশি কাছে জিজি দেখতে পায় তখন ওর হার্ট বিট বাড়তে শুরু করে। দুজনে একে অপরের দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জিজি বলে আমার সাথে এটা কি হচ্ছে, আমি এই পিচ্চি ছেলের প্রেমে একদমই পড়তে পারি না, তার উপরে এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের ব্রাদার, এটা কিছুতেই সম্ভব নয়। এই জন্য ইয়ানজিকে দূরে সরিয়ে দেয়। এরপরে ইয়ানজিকে বলে এখন থেকে তুমি আমার সাথে ভালোভাবে কাজ করবে। নিজের মনের কনফিউজড দূর করার জন্য এখানে অনেক বেশি কথা বলতে শুরু করে, কিন্তু হঠাৎ করে ইয়ানজি এখানে জিজিকেই হাক করে নেয়। জিজিকে বলে চিন্তা করতে হবে না, আমি অনেক ভালোভাবে কাজ করব। জিজির হার্টবিট তখন আবারও বাড়তে শুরু হয়, কারণ ইয়ানজি ওকে হাক করেছে। পরের দিন ইয়ানজি, ম্যানেজার আর জিজি তারা তিনজনে বের হয়ে পড়েছিল একজন বড় ক্লায়েন্টের সাথে ডিল করার জন্য। আর এই ডিলটা জিজির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। একটু পরে তারা হোটেলে চলে আসে ক্লায়েন্টের সাথে দেখা করতে। এখানে আমরা ক্লায়েন্টটিকে দেখার পর বুঝতে পারি একদমই সুবিধার না। এখানে ওদের সবাইকে অনেক বেশি ড্রিঙ্ক করার কথা বলে, এমনকি ম্যানেজার জিজির হয়ে ড্রিঙ্কও করে নেয়, কিন্তু এতে কোনো লাভ হয় না। ক্লায়েন্ট বলে এখানে জিজিকেই ড্রিঙ্ক করতে হবে, তাই বাধ্য হয়ে জিজি এখানে ড্রিঙ্ক করতে নেয়। তবে ইয়ানজি জিজিকে ড্রিঙ্ক করতে মানা করে, তোমার ড্রিঙ্ক করার কোনো দরকার নেই। জিজি ওকে বলে তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, একটু পরে আমরা বাইরে চলে আসব। তাই বাধ্য হয়ে ইয়ানজিকে বাইরে আসতে হয়। তবে অনেক রেগে ছিল, তাই এখানে ফ্রেন্ডকে ফোন করে আর সবাইকে তাড়াতাড়ি এখানে চলে আসতে বলে। ভিতরে জিজি অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল ওই লোকটিকে খুশি করার জন্য। একটু পরে লোকটি ড্রাঙ্ক অবস্থায় বাইরে বের হয় ওয়াশরুমে যাওয়ার জন্য। তখন এখানে ইয়ানজি ডেভিলের মতন একটি স্মাইল করে লোকটির কাছে চলে আসে। ওয়াশরুমের ভিতরে এখানে লোকটিকে অনেক বাজেভাবে মারধর করতে থাকে। বাইরে আসলে জিজিকে দেখতে পায়। জিজি দেখে এখানে ইয়ানজির ফেসে আর হাতে অনেক বেশি ব্লাড লেগে রয়েছে, তাই জিজ্ঞাসা করে ইয়ানজিকে এই সব কিভাবে হয়েছে। তবে ইয়ানজি ওকে কোনো কিছু বলে না, শুধু এইটা বলে যে তুমি খুশি হতে পারো কারণ তুমি এই ডিলটি পেয়েছো। জিজি যেহেতু অনেক বেশি ড্রাঙ্ক ছিল তাই শুধু এই নিউজটি শোনার পরই খুশি হয়ে যায়। ইয়ানজি ভিতরে আসে যেখানে আমরা ওর ফ্রেন্ড হানকে দেখতে পাই। হান আগে এখানে নিজের সব গার্ডদেরকে নিয়ে এসেছে আর এখানে ম্যানেজারও দাঁড়িয়েছিল, তাই ইয়ানজি ম্যানেজারকে এখান থেকে বাইরে যাওয়ার কথা বলে। ম্যানেজার চলে যাওয়ার পর ইয়ানজি তার আসল রূপে চলে আসে, যেখানে এখন তো সবাই ওকে দেখে ভয় পেতে থাকে। ইয়ানজি এখন ওদেরকে কিছুতেই ছাড়বে না, কারণ ওরা জোর করে এখানে জিজিকে অনেক বেশি ড্রিঙ্ক করিয়েছে। তাই তো ইয়ানজি ওই লোকটির অ্যাসিস্ট্যান্টকে এখানে অনেক বাজেভাবে পানিশমেন্ট করতে থাকে, অনেক অয়েন খাওয়াতে শুরু করে দেয় ইয়ানজি নিজের হাতে। আর এইটাও বলে এরপরে তোমরা সবসময় জিজির সাথে ডিল করবে আর জিজির সাথে তোমাদেরকে ডিল করতেই হবে যদি জীবন নিয়ে বেঁচে থাকতে চাও। বাইরে বের হয়ে জিজিকে কোলে উঠিয়ে নেয়। এখানে হান বলে যে তুই এখান থেকে জিজিকে নিয়ে যা, আমি বাকিদেরকে দেখে নেব। ইয়ানজি জিজিকে বাড়িতে নিয়ে আসে, বেডে শুইয়ে দেয়। জিজি তো ড্রাঙ্ক হওয়ার কারণে ঘুমাচ্ছিল। ইয়ানজি নিজেকে কন্ট্রোল করতে পারে না, এখানে ও জিজিকে কিস করতেই শুরু করে। তখনই হঠাৎ করে ভিতরে ন্যানি চলে আসে। এই সিনটি দেখার পর চিৎকার করে, ইয়ানজির উপরে অনেক বেশি রেগে যায়। ইয়ানজিকে কথা বলার জন্য বাহিরে নিয়ে আসে। ইয়ানজিকে বলে যে তুই ওকে ভালোবাসিস আর আমি তোদের দুজনকে কাছে নিয়ে আসার জন্য প্ল্যান তৈরি করেছি, তাই বলে তুই এরকম ভাবে জিজির ফায়দা তুলতে পারিস না। ইয়ানজি বলে আমি মোটেও জিজির ফায়দা তুলছি না, আমি তো শুধু ওকে কিসই করেছি আর আমি ওকে বিয়ে করব, তাই কিস করতেই পারি। তবে ন্যানি বলে এটা একদমই ঠিক না আর আমি চাই না যে তুই জিজিকে হার্ট কর, কারণ এইটা জিজি কখনোই সহ্য করতে পারবে না। ইয়ানজি বলে আমি কখনোই জিজিকে হার্ট করব না, আমি জিজির সাথেই থাকবো। ন্যানি তো ওর কথা শোনার পর যেন পাগলই হয়ে যাবে এরকম অবস্থা হয়েছে। আর আমরা দেখতে পাই যে ওই দিন রাতে যখন ইয়ানজি আর জিজি তারা দুজনে একে অপরের সাথে রোম্যান্স করেছিল, তখন আবার ইয়ানজির মাস্ক খুলে দিয়েছিল জিজি। এইসব মনে করতে করতে জিজির ঘুম ভেঙে যায়। তখন নিজের পাশে দেখতে পাই ইয়ানজিকে ছোট বাচ্চাদের মতন করে এখানে ঘুমিয়ে রয়েছে। জিজির কেয়ার করতে করতে ওখানে কখন ঘুমিয়ে পড়েছে ওর নিজেও জানে না।
জিজি উঠে পড়ে। তখন ইয়ানজিও ঘুম থেকে উঠে পড়ে, জিজিকে বলে তুমি এখন ঠিক আছো? জিজি নিজের ড্রেস দেখে আর বলে কোনো কিছু হয়েছে? ইয়ানজি বলে না, তোমার জন্য গুড নিউজ, তুমি ওই কন্ট্যাক্টটি পেয়েছো। এরপরে আরো কেয়ার করতে শুরু করে জিজি। এইসব ব্যবহারে জিজি অনেক কনফিউজড হয়ে যায়। যাই হোক, জিজি ওখান থেকে বাইরে আসে ন্যানির কাছে। বেচারি ন্যানি এখানে ওদের দুজনকে নিয়ে ভাবতে ভাবতে চোখের নিচে কালো করে ফেলেছে। এখানে বলেন জিজি, জানি না দুইবার আমাকে কোন ছেলে সাহায্য করেছে, এই কারণে আমি ওই ছেলেটির সাথে দেখা করে তাকে থ্যাংক ইউ বলতে চাই। ও তো জানেই না যে ওই ছেলেটি ওর সামনেই বসে রয়েছে, আর এখানে তো ওর সাথে দেখা করার জন্য যেতে পারবে না। এরই মাঝে জিজি বলে আমার হয়ে ওখানে ন্যানি যাবে ছেলেটির সাথে দেখা করতে, হতেও পারে যে ছেলেটিকে দেখার পর ন্যানির ভালো লেগে গেল আর তারা দুজনে ডেট করতে শুরু করবে, তাহলে আমার সিঙ্গেল বেস্টি বয়ফ্রেন্ড পেয়ে যাবে। আর ইয়ানজির সাথে অনেক বেশি কিউট ব্যবহার করে, এইসব কিছু ইয়ানজির কাছে অনেক ভালো লাগে। পরের সিনে একটি নতুন মেয়েকে দেখানো হয়, তার নাম তিয়ান, আর তিয়ানও একজন অ্যাক্ট্রেস। এখানে যখন দেখতে পাই জিজির সাথে শিনের ছবি অনেক ভাইরাল হয়েছে আর সবাই ওদের দুজনকে কাপল বলছে, এইসব কিছুতে তিয়ানের অনেক রাগ হয়। আসলে তিয়ান শিনকে লাইক করে, তাই এটা তো ও কিছুতেই হতে দেবে না। এই কারণে জিজির ওপর থেকে রিভেঞ্জ নিতে চাচ্ছিল। যদিও এখানে ওর সেক্রেটারি ওকে বলে যে আপনার এরকম কোনো কিছু করার দরকার নেই, হতে পারে এইসব কিছু শুধুমাত্র একটি গসিপ। তবে তিয়ান ওর সেক্রেটারি কোনো কথা শুনতে রাজি ছিল না, বলে আমাকে তো কিছু করতেই হবে। ফোন করে টাকা দিয়ে কিছু গুন্ডাদেরকে হায়ার করে জিজিকে মেরে ফেলার জন্য। তিয়ানের এইসব প্ল্যানে এখানে তিয়ানের সেক্রেটারি অনেকটাই বেশি ভয় পাচ্ছিল। পরের সিনে দেখানো হয় ইয়ানজিকে, জিজিকে নেওয়ার জন্য এসেছে। আসলে জিজি আজ একটি পার্টিতে গিয়েছে, ওখান থেকে আবার ড্রাঙ্ক অবস্থায় ফিরে এসেছে, তাই এখানে ওকে নেওয়ার জন্য এসেছে ইয়ানজি। পানি খেতে দেয়, তবে এই পানিটা জিজি ইয়ানজির মুখের উপরেই ফেলে দেয়। ইয়ানজি এখানে জিজিকে বলে তুমি কি আমার বডি টাচ করতে চাও? জিজির হাত দিয়ে নিজের বডি টাচ করা ছিল, জিজি এতে লজ্জা পেয়ে যায়, ওকে বলে যে এরকম কোনো কিছু করার দরকার নেই। ইয়ানজি দেখতে এতটা বেশি হ্যান্ডসাম, জিজির কাছেও ইয়ানজিকে ভালো লাগতে শুরু করে। তবে ওর মনে পড়ে ইয়ানজি তো জিজির থেকে 6 বছরের ছোট, তার উপরে ইয়ানজি ওর বেস্ট ফ্রেন্ডের ব্রাদার, তাহলে এমনটি কিভাবে হবে? এই কারণে নিজের ফিলিংসটা এখানে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে চাচ্ছিল না। ইয়ানজিকে নিজের কাছ থেকে একটু দূরে দূরেই থাকতে বলে, তবে ইয়ানজি তো ওর কাছ থেকে দূরে থাকার বদলে ওর সাথে ফ্লার্ট করতে শুরু করে, জিজিকে কিস করার জন্য এগিয়ে যাচ্ছিল। তখনই জিজি দূরে সরিয়ে দেয় ইয়ানজিকে। ইয়ানজি শুধু স্মাইল করে, জিজি তাড়াতাড়ি করে বের হয়ে পড়ে নিজের ফ্ল্যাটে যাওয়ার জন্য, আর ইয়ানজিও কাজের জন্য এখান থেকে চলে যায়। তখনই কিছু গুন্ডা বের হয়ে আসে, বাট এখানে আমরা ইয়ানজির সেক্রেটারিকেও দেখতে পাই। নিজের টিম নিয়ে এখানে গুন্ডাদের সাথে ফাইট করে ওদেরকেই এখানে থামিয়ে দেয়। সেক্রেটারি ওদেরকে জিজ্ঞাসা করে সত্যি করে বলো এখানে তোমাদেরকে কে পাঠিয়েছে জিজির ক্ষতি করার জন্য। গুন্ডারা কিছু বলতে চায় না, তখন এখানে ইয়ানজি চলে আসে। মনে হচ্ছিল যে গুন্ডাদেরকে এখানে ও তো মেরেই ফেলবে, বাট এখানে তো ওর মাথায় অন্য কোনো একটি প্ল্যান চলে আসে। এখন এই প্ল্যানটা কি আমরা একটু পরে জানতে পারবো। ভিতরে দেখানো হয় জিজিকে, এখানে বসে থেকে বারবার ইয়ানজির কথাই ভাবছিল। তখনই ফোন করে সেক্রেটারি, জিজিকে বলে তোমাকে বাঁচাতে গিয়ে ইয়ানজি গুন্ডাদের কাছ থেকে অনেক বেশি মার খেয়েছে আর এখন মাটিতে পড়ে রয়েছে। জিজি ভয় পেয়ে বাইরে আসে, দেখতে পায় ইয়ানজির অবস্থা অনেক বেশি খারাপ। এটা দেখার কারণে ওর অনেক বেশি খারাপ লাগে আর কান্না করতে শুরু করে ইয়ানজির জন্য। এরপরে জিজি রেগে গুন্ডাগুলো দেখি এগিয়ে যেতে থাকে একটি লাঠি হাতে নিয়ে, যে তোমাদের সাহস কিভাবে হয় ইয়ানজিকে মারো, আর নিজেই এখানে গুন্ডাদেরকে অনেক বেশি মারধর করে। এরপরে ইয়ানজিকে এখান থেকে নিয়ে চলে যায়, আর গুন্ডারা এখানে বুঝতেই পারে না ওদের সাথে কি হচ্ছে, যেখানে কিনা ওরাই বেশি মার খেয়েছে, আবার কিনা একটি মেয়ের হাত থেকে ওদের মার খেতে হলো। সেক্রেটারি ততক্ষণে জানতে পেরেছিল যে কে ওদেরকে টাকা দিয়েছে। এরপরে জিজিকে হসপিটালে দেখানো হয়, ইয়ানজিকে নিয়ে এসেছে, যেখানে একজন নার্সে জানায় যে আমরা তো ওনাকে ঠিক করে দিয়েছি, তবে ওনার একটি পা অনেক বাজেভাবে ভেঙে গিয়েছে, তাই ওনার কেয়ারের প্রয়োজন। ইয়ানজির যখন ঘুম ভেঙে যায় দেখতে পায় জিজিকে, জিজি ওর পাশে রয়েছে, তাই আবারও এখানে সময় নষ্ট না করে জিজিকে একটি কিস করে নেয়। বুঝতে পারে জিজি ঘুম থেকে উঠে পড়বে, তাই নিজে ঘুমানোর অ্যাক্টিং করে, আর জিজি ওঠার পর নিজে উঠে যায়। এখানে জিজি ইয়ানজিকে বলে এরকম ভাবে কেন শুয়ে রয়েছো, আমি তোমাকে ভালো করে বসিয়ে দিই। দেন ইয়ানজিকে ভালো করে বসিয়ে দেয়। ইয়ানজি এখানে জিজিকে বলে তোমাকে একটি কথা বলতে আমি লজ্জা পাচ্ছি, তবে বলতেই হবে যে আসলে আমি ওয়াশরুমে যাব। জিজি এটা শোনার সাথে সাথে ওকে তখন এরকম একটি জিনিস বের করে দেয় যে তুমি এখন ওয়াশরুমে যেতে পারবে না, এর ভিতরে কাজ সারিয়ে নাও। ইয়ানজিকে এটা দিয়ে দৌড়ে বের হয়ে যায়। বেচারা ইয়ানজির সব প্ল্যানটা এখানে নষ্ট হয়ে যায়, ভেবেছিল অন্য কিছু হবে। এরপরে সেক্রেটারির ফোন চলে আসে, সেক্রেটারি জানায় আমি জানতে পেরেছি যে ওই টাকা কে দিয়েছিল, আর ওইটা হচ্ছে একটি মেয়ে, তার নাম তিয়ান।
ওর সাথে এখন কি করব? জানতে পেরেছি একটি কোম্পানির সাথে কন্ট্যাক্ট রয়েছে মেয়েটি একজন অ্যাক্ট্রেস। এখানে বলে ইয়ানজি ওর কোম্পানিটাই কিনে নাও আর ওকে ওখান থেকে ফায়ার করো। ভিতরে জি চলে আসে, ইয়ানজির কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। তুমি এখন অসুস্থ, তাই ফোন ইউজ করতে পারবে না। আর ইয়ানজিকে এখানে অনেক সবকিছু বোঝাতে শুরু করে। এখন ইয়ানজিকে সাবধানে থাকতে হবে। ইয়ানজির কাছে এইসব কিছু অনেক ভালো লাগে। একটু পরে সিস্টার চলে আসে ইয়ানজিকে দেখার জন্য। ইয়ানজির ওপরে অনেক বেশি রেগেছিল। তবে এখানে যেহেতু রয়েছে জিজি, তাই একটু তো সিম্প্যাথি দেখাতেই হবে। ইয়ানজির ফ্রেন্ড হান তাকে দেখার পর জিজি মনে মনে ভাবে, এই ছেলেটির সাথে কোথাও আবার আমার বেস্টির কোনো চক্কর চলছে না তো। হান জিজিকে তার সাথে এখান থেকে বাইরে যেতে বলে। তারা বাইরে চলে যাওয়ার পর ন্যানি তো এখানে একদম ইয়ানজির কানি ধরে নেয়। শুধুমাত্র জিজির সিম্প্যাথি পাওয়ার জন্য নিজের এত বড় ক্ষতি তোমাকে কে করতে বলেছে? তুমি এটা কেন করেছো? এটা একদমই ঠিক না। এখানে উল্টো ইয়ানজি বলে যে কোথায় আমি ব্যথা পেয়েছি, তুমি একটু আরো বেশি ভালো করে সিম্পাথি দেখাবে তা না, এখানে আমাকে বকা দিতে এসেছো। ন্যানি বলে, আমার মনে হয় সত্যি তুই একজন পাগল আর তোকে মেন্টাল হসপিটালে রাখতে হবে। ইয়ানজি বলে, জিজির সামনে আরো ভালো করে অ্যাক্টিং করো সিস্টার, যাতে করে আরো বেশি ইমোশনাল করাতে পারো ওকে। এইসব কিছুতে ন্যানির মাথায় ঘুরতে শুরু হয়ে যায়। আর এখানে নিজের ব্রাদারকে জেলাস ফিল করানোর জন্য বলে, তুই কি জানিস আমি এখন হানের সাথে ডেট করছি আর আমরা দুজনে একে অপরকে লাইক করি। ইয়ানজি এটা ভালো করে বুঝতে পারে যে হানো ওর সিস্টারকে লাইক করে। এরপরে ওই কোম্পানির সিনটা দেখানো হয়, যেখানে ওই মেয়েটির সাথে কন্ট্যাক্ট ছিল। তবে মেয়েটিকে কোম্পানি থেকে ফায়ার করা হয়, এমনকি সব জায়গা থেকে মেয়েটিকে ব্যান করে দেওয়া হয়। এই সব কিছুতে অনেক বেশি শকড হয়ে যায় আর বুঝতে পারে সব কিছু জিজির কারণে হয়েছে। এভাবে দিন পার হতে থাকে। এখন তো সব সময় জিজিরই কেয়ার করতে হয়েছিল ইয়ানজি আরো অ্যাক্টিং করে আর এখানে জিজির হাতে খাবার খাইয়ে নিয়েছিল। তবে জিজির সাথে বেশিরভাগও ফ্লার্ট করতে থাকে। জিজি এখানে ইয়ানজির এরকম ব্যবহারে একটু নার্ভাস তো হয়েই যায়। তখনই দেখতে পায় ইয়ানজি। এখানে বাকি ফ্রেন্ড আর ওর সিস্টার তারা সবাই চলে আসে ইয়ানজিকে দেখার জন্য। যদিও ওরা এখানে ইয়ানজিকে দেখতে এসেছে, তবে ইয়ানজি ওদেরকে এখানে দেখার পর একদমই খুশি হয় না। কারণ ইয়ানজি চায় যে এখানে কেউ থাকবে না, শুধুমাত্র জিজি থাকবে আর জিজি ওর কেয়ার করবে। কিন্তু ওর এরকম প্ল্যান তো এখানে বাকি ফ্রেন্ডরা নষ্ট করে দেয়। হানে ন্যানিকে রেস্ট করতে বলে আর ইয়ানজিকে এখান থেকে হুইল চেয়ারে বসিয়ে দেয়। ইয়ানজিকে বলে, চল এখন আমি তোকে বাইরে একটু নিয়ে যাব ঘোরাঘুরি করানোর জন্য। এখানে তখন ন্যানের কাছে চলে আসে জিজি, বলে, বেস্টি আমার মনে হয় যে লুকিয়ে লুকিয়ে তুমি কারোর সাথে ডেট করছো, এমন তো নয় যে তুমি হানের সাথে ডেট করছো। ন্যানি বলে, তোকে আর মিথ্যে কথা কি বলবো। তখন এখানে জিজিকে সব কিছু বুঝিয়ে বলে যে কিরকম ভাবে ওরা দুজনে একে অপরের প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে আর একে অপরকে কিছু করে নাই। পুরো কাহিনী শোনার পর জিজি অনেক খুশি হয় যে ফাইনালি আমার সিঙ্গেল বেস্টি তার বয়ফ্রেন্ড পেয়েছে, এখন অন্তত সে আর সিঙ্গেল থাকবে না। এখানে ন্যানি বলে, তুই কোনো ছেলেকে লাইক করিস? তখন জিজির বারবার মনে পড়তে থাকে ইয়ানজির কথা, ইয়ানজি ওর কিরকম ভাবে কেয়ার করে। তবে এখানে আর ন্যানিকে কোনো কিছু বলে না, সে বলে যে সে তার কোনো ছেলে পছন্দ না। রাতে তারা সবাই একসাথে ডিনার করতে বসে, যেখানে সবাই তো অনেক বেশি খুশি ছিল একসাথে ডিনার করতে পেরে, শুধুমাত্র ইয়ানজি ছাড়া। শিন ইয়ানজিকে বলে, হান আর ন্যানি দুজনে একে অপরের সাথে ডেট করছে। এখানে জিজি মনে করে এইটা শোনার পর রেগে যাবে ইয়ানজি, তাই ইয়ানজিকে বলে, তুমি একদমই রাগ করো না। রাতে ইয়ানজির বেড ঠিক করে দিচ্ছিল আর ইয়ানজিকে আমরা দেখতে পাই ওয়াশরুমের ভিতরে। জিজি ওকে দেখার জন্য আসে, বাট এরকম হট বডি দেখার পর অনেক কনফিউজড হয়ে যায়। ইয়ানজি বলে, ভিতরে আসো আর আমাকে এখন তুমি শাওয়ার নিতে সাহায্য করবে। এই সব কিছু ইয়ানজির প্ল্যান অনুযায়ী করতে থাকে। জিজিকেও তখন বাধ্য হয়ে আসতে হয়। তবে এখানে পড়ে যায় ইয়ানজির ওপরে আর ইয়ানজির বডিতে ও কিস করে দেয়। এরপর ইয়ানজিকে একটি টি শার্ট পরিয়ে দেয় আর ইয়ানজিকে হুইল চেয়ারে বসিয়ে দেয়। ইয়ানজির শরীরটা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিল, তখনই আবার ইয়ানজি ওর হাত ধরে নেয়, নিজের অনেক বেশি ক্লোজে নিয়ে আসে। ইয়ানজি এখন অল্প অল্প করে নিজের ফিলিংসটা বলতে শুরু করেন জিজিকে। জিজি এইসব কিছুতে অনেক নার্ভাস হয়ে যায়, ওখান থেকে তাড়াতাড়ি করে বাইরে আসে আর পানি খেতে শুরু করে। ইয়ানজির কথা ভাবতে থাকে যে ইয়ানজি ওর সাথে এরকম ব্যবহার হঠাৎ করে কেন করছে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করতে দেখানো হয় তাদের দুজনকে, যেখানে কিনা আবারও ইয়ানজিকে দেখে জিজি কনফিউজড হয়ে যায়। পরে যখন দুজনে সোফাতে বসেছিল, হঠাৎ করে ইয়ানজি জিজিকে কিস করে দেয়। জিজি অনেক শকড হয়ে যায়, দূরে সরে যায়। কিন্তু এখানে ইয়ানজি আবারও জোর করে জিজিকে কিস করতে শুরু করে দেয়। জিজি প্রথমে তো ওকে মানা করে না, কিন্তু একটু পরে ওর ঠোঁটে বাইট করে দেয়। জিজি হাঁ করে ইয়ানজিকে দেখতে থাকে। এখানে ইয়ানজি জিজিকে বলে, আমি তোমাকে লাইক করি, এখন থেকে না 10 বছর ধরে। জিজি তাড়াতাড়ি করে এখান থেকে উঠে চলে যায়। ইয়ানজিকে কোনো কিছু না বলে জিজি তার রুমে ছিল। এখানে ইয়ানজির বলা কথাগুলো মনে করে।
নিজেও ইয়ানজিকে লাইক করতে শুরু করেছে। তবে ইয়ানজি ওর থেকে ছোট। তাড়াতাড়ি ফোন করে দেয় ন্যানির কাছে। ন্যানিকে বলে, তুমি কবে বাড়িতে ফিরে আসবে? ন্যানি বলে, আমি তো এখন শুধুমাত্র সময় এনজয় করছি, আরো কিছুদিন কেটে যাবে, মনে করো 10 দিন পর যাব। তাই জিজি আর ওকে কোনো কিছু বলে না। আবারও বাইরে চলে আসে ইয়ানজির সাথে কথা বলার জন্য। এখানে ইয়ানজিকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি আমাকে লাইক করো? এটা তুমি কি সিরিয়াস ভাবে বলেছো? তখন বলে ইয়ানজি যে হ্যাঁ, আমি সত্যি তোমাকে লাইক করি 10 বছর ধরে। এখন আমি আর আমার ফিলিংস লুকিয়ে রাখতে পারছি না, তাই তোমাকে আমি সবকিছু বলে দিয়েছি। আবার এখানে কিস করতে শুরু করে জিজিকে। জিজি ওকে দূরে সরিয়ে দেয়। ভালো করে এখানে ইয়ানজির ফিলিংসটা বুঝতে পারে। ইয়ানজি ওকে নিয়ে সত্যি অনেক বেশি সিরিয়াস, আর ইয়ানজি ওকে পাগলের মতন ভালোবাসে। তবে এত তাড়াতাড়ি জিজি রাজি হতে চাচ্ছিল না, কারণ জিজি ভাবে ইয়ানজি ওর থেকে ছোট, আর ইয়ানজি হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ডের ব্রাদার। তাই এইটা ওর করা একদমই ঠিক হবে না। যখন দেখতে পায় ইয়ানজি কান্না করতে শুরু করেছে, তখন ইয়ানজিকে সান্ত্বনা দিতে থাকে, যাতে করে ইয়ানজি স্যাড ফিল না করে। আর নিজেই তখন আপসেট হয়ে বাইরে চলে আসে। ম্যানেজারের সাথে ড্রিঙ্ক করতে থাকে। এখানে ম্যানেজার বলে, আমার মনে হচ্ছে আজ তুমি অনেক আপসেট। তবে আমি তোমাকে একটি কথা তো বলতেই ভুলে গিয়েছি, আমি তোমার জন্য যে মেল মডেলকে হায়ার করেছিলাম, ওইটা কোনো মেল মডেল ছিল না, বরং ওইটা হচ্ছে ইয়ানজি। জি এই সত্যি জানার পর আরো অবাক হয়ে যায়। তুমি এই কথা আমাকে আগে কেন বলনি? ম্যানেজার বলে, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো ওই দিন ইয়ানজির ফেস দেখেছো, তাই বলিনি। জি মনে মনে বলে, এর মানে ইয়ানজি আমাকে মিথ্যে কথা বলেছে। বাড়িতে ইয়ানজিকে দেখানো হয়। যখন জানতে পারে যে অন্য একটি ছেলেকে রেখেছে ইয়ানজির কেয়ার করার জন্য, আর যে গিয়েছে পার্টি করতে, তখন অনেক রেগে যায় আর ফ্রেন্ডকে ফোন করে বলে, আমাকে এক্ষুনি ওই জায়গাতে নিয়ে চলো। এরপরে ম্যানেজার ড্রাঙ্ক অবস্থায় জিজিকে বাইরে নিয়ে আসে। বাইরে তখন বৃষ্টি পড়ছিল। জিজির কাছে বৃষ্টি অনেক ভালো লাগে, তাই এখানে অনেকটাই সুন্দরভাবে ডান্স করতে শুরু করে। তখন আমরা এখানে ইয়ানজিকেও দেখতে পাই। জিজির দিকে নিজের হাত বাড়িয়ে দেয়, জিজিকে তার কাছে আসতে বলে। জিজিও তখন ইয়ানজির ওপরে পড়ে যায়। এখানে ইয়ানজির ওপরে চিৎকার করতে থাকে। দেন ইয়ানজিকে দেখার পর বলে, তুমি আমাকে কেন মিথ্যে কথা বলেছো? ওই দিন রাতে তুমি ছিলে। ইয়ানজি বলে, আমি মিথ্যে কথা বলিনি, বরং তুমি নিজেই কখনো এটা জানতে চাওনি। এরপরে জিজিকে কিস করে নেয়। জিজিকে বাড়িতে নিয়ে আসে। দেখতে পায় জিজি ঘুমিয়ে পড়েছে। আর জিজি যেহেতু বৃষ্টিতে অনেক বেশি ভিজেছিল, তাই ইয়ানজি জিজি কেয়ার করতে থাকে। জিজিকে ভালোভাবে ফ্রেশ করে দেয়, জিজির চুলে শুকিয়ে দেয়। এরপরে তাদের দুজনকে এক বেডে দেখানো হয়। আর এই প্রথমবার ইয়ানজি জিজি এত বেশি কাছে থাকতে পারছে, এটা তো ওর জন্য অনেক কিছু। পরদিন সকালে জিজি ঘুম থেকে উঠে পড়ে। তখন ওর রাতের কথা মনে পড়ে, যে কাল রাতে ইয়ানজির সাথে আসলে জিজি কি করেছে। তাড়াতাড়ি করে উঠে পড়ে। বাইরে আমরা ইয়ানজিকে দেখতে পাই, জিজির জন্য নিজের হাতে ব্রেকফাস্ট তৈরি করে। তখন জিজি বাইরে চলে আসে। ইয়ানজিকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি আমাকে নিয়ে সিরিয়াস, আর আমাকে সত্যি অনেক বেশি ভালোবাসো? এখানে ইয়ানজি বলে, হ্যাঁ, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। ফাইনালি জিজি এখানে নিজে থেকে ইয়ানজিকে কিস করে আর বলে, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর এত বছর পর, পুরো 10 বছর লেগেছে ইয়ানজি তার নিজের ভালোবাসাকে এরকম ভাবে কাছে পেতে, তাই অনেক বেশি খুশি ছিল। আর জিজিও ইয়ানজির মতন একজন লাইফ পার্টনার পেয়ে অনেক খুশি। পরের দিনে জিজি ইয়ানজির সাথে বাইরে আসে, যেখানে কিনা সবাই জিজিকে দেখছিল। আর ইয়ানজির যত গার্ড রয়েছে তারা সবাই জিজিকে অনেক বেশি সম্মান করে। ইয়ানজি তখন জিজির কাছে চলে আসে জিজির সাথে কিছু কথা বলার জন্য। বাট তখনই এখানে আমরা ওই তিয়ান নামের মেয়েকে দেখতে পাই। এখানে এসে জিজিকে সরি বলার জন্য, কারণ এখন ও তো একদম রাস্তায় পড়েছে আর কোনো কাজ পাচ্ছে না, শুধুমাত্র পার্ট টাইম জব করে নিজের জীবন চালাতে হচ্ছে। তাই এখানে জিজিকে বারবার সরি বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এরকম কাজ আর আমি কখনোই করবো না। এখানে জিজি বলে, তুমি আমার কাছ থেকে ক্ষমা চাইতে এসেছো, যদি ইয়ানজি না থাকতো তাহলে আমার কি হতো? ওই দিন তো আমি মারাই যেতাম। তুমি যে খারাপ কাজ করেছো এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না। এরপরে নিজে থেকে ইয়ানজির কাছে আসে, যেখানে ইয়ানজি তো একদম পাবলিকের সামনে জিজিকে কিস করে। মানে এখন ওদের দুজনের রিলেশনশিপের কথা সবাই জানবে। দুজনে বাড়িতেও চলে আসে আর একে অপরের সাথে রোমান্স শুরু করে দেয়। আর আজ তারা দুজনেই অনেক বেশি খুশি ছিল। এরপর থেকে তাদের সময়গুলো অনেক ভালোভাবে কাটতে থাকে। কিছু মাস পার হয়ে যায়। এখন তাদের দুজনের কাজের জন্য তারা দুজনে একে অপরের কাছ থেকে অনেকটাই বেশি দূরে থাকে, দেখা করতে পারে না, শুধুমাত্র একে অপরের সাথে ভিডিও কলে কথা বলতে থাকে। আর যেখানে ওরা তো ভিডিও কলে কথা বলছিল আর ইয়ানজি নিচে বডি দেখাতে নেয়, তখনই পেছনে আমরা শিনকে দেখতে পাই। আসলে শিন আর জিজি দুজনে এখন একই ড্রামাতে কাজ করছে। ওদের দুজনকে একসাথে দেখার পর জেলাস ফিল হতে থাকে ইয়ানজির। আরও কিছুদিন পার হয়ে যায়। ইয়ানজি অনেক আপসেট হয়ে যায়, কারণ ও জিজির সাথে দেখা করতে পারছে না। জিজির সাথে কাটানো শুধু সময়ের কথাগুলো মনে করে, অনেকটাই ভেঙে পড়ে।
সিস্টার এসে ইয়ানজিকে সান্ত্বনা দিতে থাকে সবকিছু ঠিক হয়ে যাবে। তবে ইয়ানজি ঠিক করে নিয়েছে আজ ও যে কোনো উপায়ে জিজির সাথে দেখা করবে। তাই তো বৃষ্টির ভিতরে জিজি বাড়ির বাইরে আসে, জিজির অপেক্ষা করেন। তখনই জিজি এসে ইয়ানজিকে হাঁক করে নেয়। এখানে ইয়ানজিকে এরকম ভাবে ভিজতে দেখে ওর অনেক খারাপ লাগে, দুজনে একে অপরকে কিস করে নেয়। এখানেই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। আর কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো কমেন্ট করে বলবে, আমি রিপ্লাই করার চেষ্টা করব। বাই বাই।